মাসুদ রানা সিরিজের গল্প বন্দি রানা প্রথম প্রকাশ ২০০৬। এখন আর পালাবার পথ নেই। অকস্মাৎ ফ্লাড ও সার্চলাইট জ্বলে ওঠায় রাতের অন্ধকার রাস্তা আলোর বন্যায় ভেসে গেল, সেই সঙ্গে ধাঁধিয়ে গেল ড্রাইভারদের চোখ। সীমান্তের ওপার থেকে আনা সার বোঝাই ট্রাক বহরকে চারদিক থেকে ঘিরে ফেলেছে ইসরায়েলি সীমান্তরক্ষী ও অ্যান্টি ড্রাগ স্কোয়াড এর সশস্ত্র লোকজন। অগত্যা একসময় সামনের ট্রাকের ক্যাব থেকে নেমে আসতে বাধ্য হলো আবিল আহুদ। ইহুদি সে, জন্মসূত্রে জর্দানি, অথচ বেশভূষায় ঠিক যেন একজন আরব বেদুইন। চোখে মায়া আছে, চোখের তারায় আছে বুদ্ধির দীপ্তি। সুঠাম স্বাস্থ্যের অধিকারী, সুদর্শন চেহারা। গায়ের রং উজ্জ্বল শ্যামলা, রোদে পুড়ে খানিকটা তামাটে। ভরাট মুখ, ৮ ইঞ্চি লম্বা কালো দাড়িতে ঢাকা, উন্নত ললাট, সুরমা লাগানোয় চোখের দিকে তাকালেই মনে হয় সম্মোহিত করে ফেলবে। বয়স ২৬ কি ২৭ কি ২৮। পরনে সাদা ও ঢোলা জোব্বা, মাথায় পাগড়ির মতো করে একটা কাপড় জড়ানো, দুই প্রান্ত বুকের দুপাশে ঝুলে আছে। জোব্বার নিচে বাতাসে ফুলে ফুলে উঠেছে কালো সালোয়ার। হাতে সরু একটা সবুজ লাঠি, গলায় পড়ে আছে পশু ও মাছের খুদে হাড় দিয়ে তৈরি অনেকগুলো মালা। হঠাৎ তাকালে মনে হতে পারে হাতের লাঠিটা বোধহয় সবুজ সাপ, কিন্তু তা সত্যি নয়, ওটা স্রেফ একটা লাঠি। কিছু একটা ঠিক মিলছে না, বিশেষ করে তার বেশভূষা যেন অন্য কোনো গল্প বলতে চায়। জর্দানের রাজধানী সেই আম্মান থেকে আসছে এই পাকা রাস্তা। জর্দানি শহর সুমাইয়া ও আল মাজার হয়ে জর্দান নদী ও যুদ্ধবিরতি রেখা পার হয়ে ইসরায়েলে ঢুকেছে। এই রাস্তা ধরে সোজা পশ্চিমে গেলে জেরুজালেম পড়বে। ডান দিকে পড়বে কম করেও ১১,০০০ বছরের প্রাচীন ফিলিস্তিনি শহর জেরিকো। বামে বাঁক নিয়ে দক্ষিণে এগুলে ডেড সি আর ইসরায়েলি বন্দর নাহাল কালিয়া। শুক্রবার বিকেল, মেইন রোডের মোড়ে মোড়ে পুলিশকে টাকা দিয়ে ইসরায়েলি সীমান্তের দিকে ছুটছে সারবোঝাই ট্রাক বহর। একসময় রাস্তা থেকে নেমে জঙ্গলে ঢুকেছে, কাঁচা পথ ধরে ঘণ্টাখানেক এগিয়েছে সম্মুখ গতিতে। এরপর সামনে পড়ল নদী ও ব্রিজ। ব্রিজ পেরিয়ে আবার পাকা রাস্তা, তবে এটা খুব সরু আর ভাঙাচোরা। এবার রাস্তা ছেড়ে জলাভূমিতে নামলো ট্রাকগুলো। সবশেষে যুদ্ধবিরতি রেখা পার হয়ে জর্ডানকে পেছনে ফেলে নিরাপদেই পৌঁছে গেল ইসরায়েলে। সূর্য ডোবার পর দিনের আলো শেষ হয়ে আসছে, আর কিছুক্ষণের মধ্যে চারদিক অন্ধকার হয়ে যাবে। সামনে ধু ধু জলাভূমি, নির্জন ও পরিত্যক্ত, মাঝখান দিয়ে চলে গেছে উঁচু মেঠো পথ। সবাই জানে মুসলমানদের সঙ্গে ইহুদিদের সম্পর্ক সাপে নেউলে, তবে জর্দান ইসরায়েল সীমান্ত এলাকায় কথাটা একদমই সত্য নয়। এখানে যেটা ঘটেছে সেটাকে চড়ে চড়ে মাসতুতো ভাই বলা ছাড়া আর কোনো উপায় নেই। যতই অবিশ্বাস্য শোনাক, জর্দানি কিছু মুসলমান তাদের এলাকার ইহুদিদের রীতিমতো জামাই আদর করে, কড়া পাহারা দিয়ে রাখে কেউ যাতে তাদের গায়ে টোকাটিও মারতে না পারে। একইভাবে ইসরায়েলি সীমান্ত সংলগ্ন গ্রামগুলোর কিছু ফিলিস্তিনি মুসলমানও ওখানকার একদল ইহুদির কাছ থেকে জামাই আদর পেয়ে আসছে। ব্যাপারটা কি? আসলে এর কারণ এই দুই দেশের সীমান্তরক্ষীদের পক্ষপাতিত্ব। জর্দানের মাটিতে কোনো ফিলিস্তিনি মুসলমান স্মাগলার ধরা পড়লে যেমন জর্দানি সীমান্তরক্ষীরা ২-৪ দিন আটকে রেখে ছেড়ে দেয়, ঠিক তেমনি ইসরায়েলের মাটিতে জর্দানি কোনো ইহুদি স্মাগলার ধরা পড়লে ওদের রক্ষী বাহিনীও ছেড়ে দেয় তাকে। দীর্ঘদিন এরকম চলে আসছে। দুই দেশের চোরা কারবারিরা এই ব্যবস্থার সুযোগ নিতেও ছাড়ছে না। জর্দানি ইহুদি না থাকারই মতো। যে কজন আছে তাদের প্রায় সবাইকে স্মাগলিংয়ে নামিয়ে দেওয়া হয়েছে। প্রয়োজনের সময় সীমান্তের ওপার থেকে দরিদ্র কিছু ইহুদিকে ভাড়া করেও আনা হয়, ট্রাক ড্রাইভার ও ইনফর্মার হিসেবে কাজে লাগাবার জন্য। এবার যেমনটি হয়েছে। আহুদ পরিবারের কথা ধরা যাক। এই ইহুদি পরিবারের সবাই জন্মসূত্রে জর্দানি। এদেরকে কাজে লাগাচ্ছে ক্রিমিনালদের একটি সিন্ডিকেট। আহুদ অ্যান্ড ব্রাদার্স নামে একটা ইম্পোর্ট এক্সপোর্ট কোম্পানির মালিক করে দেওয়া হয়েছে পরিবারটিকে। বহু বছর ধরে চোরাই পথে ইসরায়েলে সার পাচার করছে তারা, আর ঠিক একইভাবে ইসরায়েল থেকে আনছে সিল্ক, কেমিক্যাল ও ওষুধ। দুই দেশের সীমান্তরক্ষীরা টাকার বিনিময়ে বেশিরভাগ সময় দেখেও না দেখার ভান করে। ঊর্ধ্বতন মহলের মৌন সমর্থনও থাকতে পারে, হয়তো তালিকা পাঠিয়ে বলে দেওয়া হয়েছে কি কি পণ্য আটক করবার দরকার নেই। তবে মাঝে মধ্যে ঘেরাও দিয়ে স্মাগলারদের ধরাও হয়। সীমান্তে হয়তো নতুন কোনো কমান্ডার দায়িত্ব নিয়ে এসেছেন, কিছু কাজ দেখিয়ে নিজের দক্ষতা প্রমাণ করা দরকার। কিংবা খবর আছে বিপজ্জনক কোনো সন্ত্রাসী বর্ডার ক্রস করবে অথবা ড্রাগের চালান আসবে। তখন সামারি কোর্ট বসে, হাতে নাতে ধরা পড়া অপরাধীর বিরুদ্ধে আনা অভিযোগ তৎক্ষণাৎ আমলে এনে বিচার করা হয়। অপরাধের ধরন অনুসারে ১ থেকে ৭ বছর পর্যন্ত জেল হয়ে যায় তাদের।
তবে বলাই বাহুল্য যে কখনোই রাঘব বোয়ালরা ধরা পড়ে না। জর্দানে ধরা পড়ে ফিলিস্তিনি মুসলমান ট্রাক ড্রাইভাররা, ইসরায়েলে ধরা পড়ে জর্দানি ইহুদি ড্রাইভাররা। নেহাতি হতভাগ্য চুনোপুটি তারা। কার পণ্য, কি জিনিস, কে পাঠাচ্ছে, কার কাছে যাচ্ছে এসবের কিছুই তারা জানে না। জর্দানের সীমান্তরক্ষীরা বিশেষভাবে পরীক্ষা করে পুরাকালের কোনো কিছু অমূল্য সম্পদ পাচার হচ্ছে কিনা। ইসরায়েলিরা দেখে জর্দান থেকে ফিলিস্তিনি মুক্তিযোদ্ধাদের জন্য অস্ত্র বা গোলাবারুদ আসছে কিনা। আহুদরা 5 ভাই, তারা সবাই অত্যন্ত ধূর্ত ও সাবধানী। সবার ছোট আবিল, ইহুদি হওয়া সত্ত্বেও এর আগে কখনো ইসরায়েলে ঢোকেনি সে, এবারই প্রথম। তার ভাইরা তাকে অভয় দিয়ে বলেছে 7 দিনের এই অভিযানে কোনো রকম বিপদের ভয় নেই। জর্দানি সীমান্তরক্ষীরা অনেক আগে থেকেই জানে যে আহুদ অ্যান্ড ব্রাদার্স আর্টিফ্যাক্টস কিংবা পুরাকীর্তি পাচার করা না। প্রতিটি পয়েন্টে টাকার বান্ডিলও সময়মতো পৌঁছে দেওয়া হয়েছে। ইসরায়েলি স্মাগলাররা, হোক সে ফিলিস্তিনি মুসলমান কিংবা ইসরায়েলি ইহুদি, নিজেদের বাড়িতে সমাদৃত মেহমান হিসেবেই সযত্নে রাখবে তাকে, নিজেদের স্বার্থেই তার কোনো রকম বিপদ হতে দেবে না। আর যদি দৈবাৎ কোনো কারণে ইসরায়েলি সীমান্তরক্ষীদের হাতে ধরা পড়ে যায়, ওরা খুব বেশি দিন হলে 2-4 দিন আটকে রেখে ছেড়ে দেবে। এটাই নিয়ম। গত 5-7 বছরে যত ইহুদি ধরা পড়েছে তাদের প্রায় সবাইকে এভাবে ছেড়ে দিয়েছে ইসরায়েলিরা। ছাড়েনি শুধু একজনকে। ওই বোকাটা জেনেই হোক বা না জেনে ফিলিস্তিনি মুক্তিযোদ্ধাদের জন্য বিস্ফোরক নিয়ে যাচ্ছিল। আবিল সে ধরনের কিছু নিয়ে যাচ্ছে না, কাজেই তার ভয় পাওয়ার কোনো কারণ নেই। চারদিকে নলখাগড়ার ঝোপ। মাইল 3 এগোবার পর নির্দিষ্ট একটা ফাঁকা জায়গায় থামলো ট্রাকগুলো। ঘড়ির কাঁটা ধরে সবকিছু চললে ঠিক আধ ঘন্টার মধ্যে 2 জন ইসরায়েলি ইহুদি স্কাউট পৌঁছে যাবে এখানে। প্রথমে টর্চ জেলে সংকেত দেবে তারা। সেটা নির্ভুল হলে এদিক থেকে পাল্টা সংকেত দিয়ে কাছে আসতে বলা হবে তাদেরকে। তারা এসে রিপোর্ট করবে নাহালকালিয়া পর্যন্ত রাস্তাটা আজ রাতে জর্দানি ট্রাক বহরের জন্য নিরাপদ কিনা। রিপোর্ট ইতিবাচক হলে ড্রাইভারদের প্রথম কাজ হবে ট্রাকগুলোর নাম্বার প্লেট বদলে ফেলা। আরবির বদলে ব্যবহার করা হবে হিব্রু। রং শুকাবার জন্য সময় দেওয়া হবে ঘণ্টাখানেক। তারপর ইসরায়েলি স্কাউট 2 জনকে সামনের ট্রাকের পেছনে তুলে নিয়ে আবার শুরু হবে যাত্রা। ডেড সি খুব বেশি দূরে নয়। ট্রাক বহর নিয়ে ইসরায়েলি বন্দর সংলগ্ন একটা ওয়্যার হাউসে পৌঁছবে তারা। ইসরায়েলি স্মাগলিং কোম্পানি তৈয়বিয়া অ্যান্ড ব্রাদার্স এর ওয়্যার হাউস ওটা। মালিকরা ফিলিস্তিনি, প্রধান অংশীদারের নাম তৈয়ব মাহমুদজান। ওয়্যার হাউসের ভিতরেই জর্দানি ড্রাইভারদের থাকা খাওয়া ও 24 ঘন্টা বিশ্রামের ব্যবস্থা করা হবে। পৌঁছবার পর 1 ঘন্টার মধ্যে ট্রাক থেকে সারের বস্তা নামিয়ে কিছু তোলা হবে ওয়্যার হাউসে, কিছু মালবাহী জাহাজে। পরদিন দুপুরে খালি ট্রাকে তোলা হবে সিল্ক, কেমিক্যাল ও ঔষধ। সন্ধ্যায় স্কাউটরা সবুজ সংকেত দিলে রাত 8টার মধ্যে ফিরতি পথ ধরবে তারা। এই আয়োজনের মেয়াদ 1 মাস। পরের মাসে ইসরায়েলি মুসলমান ড্রাইভাররা পণ্য নিয়ে আসা যাওয়া করবে। প্রতি মাসে 5 থেকে 7টা ট্রিপ হয়। মাসের শেষ দিকে একবারই লেখাপড়া জানা কর্তাগোছের কাউকে পাঠানো হয় ট্রাক বহরের সঙ্গে, পণ্যের বিনিময় মূল্য নির্ধারণ করে দেনা পাওনার হিসেব হালনাগাদ করার জন্য। এবার পাঠানো হচ্ছে নতুন একজনকে। নতুন মেহমান জর্দানি ইহুদি আবিল আহুদকে উষ্ণ অভ্যর্থনা জানাবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ফিলিস্তিনি তৈয়ব মাহমুদজান। কিন্তু বিধি বাম, তা হওয়ার নয়। সব ঠিকমতোই চলছিল। ভাড়া করা স্কাউটরা সংকেত দিয়ে ট্রাক বহরের কাছে পৌঁছলো। মেইন রোড বিপদমুক্ত দেখে এসেছে তারা। 1 ঘন্টা পর তাদেরকে নিয়ে রওনা হয়ে গেল ট্রাক বহর। ওদের কারো জানার কথা নয় এই 1 ঘন্টার মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। জলাভূমি পেছনে ফেলে এসে মেইন রোডে উঠল কনভয়। বন্দর নাহালকালিয়ার দিকে যেতে হলে খানিক পর দক্ষিণে বাঁক নিতে হবে। ওই বাঁকের সামনেই দেখা গেল রোড ব্লকটা। যখন দেখা গেল তখন আর পিছু হটার পথ থাকলো না, কারণ ততক্ষণে ট্রাক বহরের পেছনে মেশিনগান ফিট করা সামরিক আর্মড কার চলে এসেছে। রোড ব্লকের চারপাশে পজিশন নিয়ে থাকা সশস্ত্র লোকগুলোর ইউনিফর্মই বলে দিল সীমান্তরক্ষীদের সঙ্গে অ্যান্টি ড্রাগ স্কোয়াডের সদস্যরাও রয়েছে। অ্যান্টি ড্রাগ স্কোয়াডের নেতৃত্ব দিচ্ছেন একজন কর্নেল। ওদের কাছে খবর আছে এ পথে আজ হেরোইন ও আফিম আসবে। তবে জানা যায়নি স্মাগলারদের কোন দল ঠিক কখন নিয়ে আসবে ওগুলো। ট্রাক বহর থামানো হলো। 2 বাহিনীর লোকজন ট্রাকগুলোর নাম্বার প্লেট পরীক্ষা করে রায় দিল মাত্র 2-3 ঘন্টা আগে এগুলো লেখা হয়েছে। কাগজপত্রে চোখ বুলিয়ে বলা হলো সব জাল। এরপর ড্রাগ স্কোয়াডের কর্নেল জানতে চাইলেন কনভয় ও সারের মালিক কে। ড্রাইভাররা পরস্পরের সঙ্গে মুখ চাওয়াচাওয়ি শুরু করলো।
মালিক বা তার প্রতিনিধি তাদের সঙ্গে সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকেছে ঠিকই, কিন্তু তার সম্পর্কে কিছুই জানে না তারা। শুধু কার মুখে যেন নামটা শুনেছে। কেউ একজন জবাব দিল, আবিল আহুদ। হুকুম হলো, ডাকো তাকে, সামনে আসতে বলো। ডাকতে হলো না। ওদের কথা শুনতে পেয়ে নিজেই সামনের ট্রাকের ক্যাব থেকে নেমে এসে অফিসারের সামনে শান্ত ও নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়ালো আবিল আহুদ। তুমি আবিল আহুদ, এই ট্রাক বহরের মালিক? প্রশ্ন করলেন কর্নেল। এক মুহূর্ত চিন্তা করল আবিল। তাকে বলা হয়েছে যে কোনো জর্দানি ইহুদিকে ধরতে পারলেও ছেড়ে দেয় ইসরায়েলি সীমান্ত রক্ষী বাহিনী। তবে এখানে শুধু ওরা নয়, ওদের সঙ্গে ড্রাগ স্কোয়াডও রয়েছে। তাতে কি, ওর সঙ্গে তো ওসব কিছু নেই। হ্যাঁ, জবাব দিল সে। ব্লাডি স্মাগলার! এত সাহস তোমার! জর্দান থেকে হেরোইন, আফিম, গাঁজা, কোকেন নিয়ে ঢুকেছো ইসরায়েলে? ঘৃণার সঙ্গে জানতে চাইলেন কর্নেল। প্রথমবার এরকম বিপদে পড়লেও এতটুকু বিচলিত হলো না আবিল। শান্ত দৃঢ়তার সঙ্গে জবাব দিল সে, আপনি ভুল করছেন অফিসার। আমি একজন সৎ ব্যবসায়ী, ক্ষতিকর পণ্য বেচাকেনা করি না। সেটা এখনই জানা যাবে, বললেন কর্নেল। এই, তোমরা সার্চ শুরু করো। প্রচুর সময় নিয়ে প্রতিটি ট্রাক ও সবার বডি সার্চ করা হলো, তবে কোনো ড্রাগ পাওয়া গেল না। হতাশ হয়ে অ্যান্টি ড্রাগ স্কোয়াডের কর্নেল ঘাড় ফিরিয়ে সীমান্তরক্ষী বাহিনীর মেজরের দিকে তাকালেন। এটা আমাদের কেস নয়, যত তাড়াতাড়ি সম্ভব বিচার করে এই ঝামেলা এখান থেকে বিদায় করতে হবে। ম্যাজিস্ট্রেট রায় দেওয়া মাত্র ট্রাক ও স্মাগলারদের এখান থেকে সরিয়ে ফেলবেন আপনি। অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র থেকে খবরটা পেয়েছি আমরা। ড্রাগ পার্টি এই পথ ধরেই আসবে। আলো নিভিয়ে দিয়ে এখানে আমরা সারা রাত অপেক্ষা করব। ইসরায়েলি মেজরের দৃষ্টি অনুসরণ করে এতক্ষণে দেখতে পেল আবিল রাস্তা থেকে খানিক দূরে গাছপালা ও ঝোপঝাড়ের আংশিক আড়ালে একটা টেবিল ও 3টে চেয়ার ফেলা হয়েছে। একটা চেয়ারে বসে দোল খাচ্ছে কালো আলখেল্লা পরা একজন সরকারি উকিল। টেবিলের পেছনের চেয়ারে বসা মাঝবয়সী ভদ্রলোক নিশ্চয়ই ম্যাজিস্ট্রেট হবেন। রাইফেলধারী কয়েকজন বডিগার্ড, একজন আর্দালি, একজন ক্লার্ককেও দেখা যাচ্ছে। সন্দেহ নেই তারা সবাই সামারি ট্রায়ালের সদস্য। মনে মনে প্রমাদ গুনল আবিল। সর্বনাশ, শেষ পর্যন্ত এই ছিল কপালে! বছরের পর বছর ইসরায়েলি জেলে পচতে হবে তাকে। তারপর আবিল ভাবল, এরকম মারাত্মক বিপদে পড়তে হবে জানলে নিজের অন্য পরিচয়টা দিতে পারত। স্বীকারই করত না এই ট্রাক বহরের মালিক সে। কর্নেলের কথা মন দিয়ে শুনল মেজর, তারপর গম্ভীর মুখে মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল আদালতের কাজ। লেখালেখি পরে হবে। মৌখিক অভিযোগ শোনানো হলো আবিলকে। তারপর জানতে চাওয়া হলো আত্মপক্ষ সমর্থনে তার কিছু বলবার আছে কিনা। রাস্তা পার হয়ে কর্নেল বা মেজর কেউই আদালতে আসেনি। কাজেই সুযোগটা লাগাতে চেষ্টা করলো আবিল। ম্যাজিস্ট্রেটকে সে জানালো সে আবিল আহুদ নয়, তার নাম আল শাহরিয়ার, একজন বেদুইন। ইসরায়েলে কাজ করার ওয়ার্ক পারমিট আছে তার কাছে। তার কথায় বিশেষ গুরুত্ব দেওয়া হলো না। ওয়ার্ক পারমিটের উপর চোখ বুলিয়ে ম্যাজিস্ট্রেট মন্তব্য করলেন, এতে কোনো ফটো নেই। দেখা যাচ্ছে এটার মেয়াদও কয়েক বছর আগে শেষ হয়ে গেছে। তাছাড়া স্মাগল করা মালসহ ধরা পড়েছো তুমি। পরিচয় বদলালে সাজা কম বেশি হবে না। তোমাকে 5 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। আবিলের ট্রাক বহর এখন আর বামে মোড় নিয়ে নাহালকালিয়ার দিকে যাচ্ছে না। আবিলকে অ্যারেস্ট করে হাতে হাতকড়া পরিয়ে তুলে নেওয়া হয়েছে একজন ক্যাপ্টেনের জিপে। ক্যাপ্টেন ও ড্রাইভার ছাড়াও জিপটায় 3জন সিপাহি রয়েছে। তাদের হাতের ট্রাকগুলো জর্দানি ড্রাইভাররাই চালাচ্ছে, তবে প্রতিটি ট্রাকের ক্যাবে একজন করে সশস্ত্র ইসরায়েলি বসে আছে। সংক্ষিপ্ত বিচারে তাদেরও জেল হয়েছে, তবে মাত্র 1 বছর করে। সীমান্তরক্ষীদের প্রহরায় মাইল 10 সোজা এগোবার পর বাঁক নিয়ে উত্তরমুখ হলো কনভয়, যাচ্ছে আরো 7 মাইল দূরের প্রাচীন শহর জেরিকোয়। শহরে পৌঁছে আবিলকে সরাসরি জেরিকোর সদর থানায় নিয়ে এলো সীমান্তরক্ষী বাহিনীর ক্যাপ্টেন। থানার দারোগাকে ম্যাজিস্ট্রেটের নির্দেশ জানিয়ে দেওয়া হলো, সারসহ ট্রাক বহর পাঠিয়ে দিতে হবে কৃষি দফতরের গুদামে। ড্রাইভাররা জেল খাটবে জেরিকোর জেলখানায়, তবে আবিল আহুদকে পাঠাতে হবে খান আল আসকার কারাগারে। ওখান থেকে নাকি কেউ আজ পর্যন্ত পালাতে পারেনি। পরদিন শনিবার। খান আল আসকার কারাগার নিঃসঙ্গ নয়, আশেপাশে কয়েকটা কয়লা খনি আছে। জায়গাটা অসম্ভব দুর্গম। কারাগার ও খনির চারপাশে দুর্গন্ধময় পচা জলভূমি, পরিত্যক্ত বিল, নলখাগড়ার ঘন জঙ্গল, খানিক পর পর মৃত্যু ফাঁদের মতো আগাছায় ঢাকা গভীর কুয়া, বুনো শুয়োর, বিষাক্ত সাপ ও চোরাকাদা ছাড়া আর কিছু নেই। প্রকৃতির এইসব বাধা বিঘ্নই সম্ভবত খান আল আসকার জেলখানাকে ম্যাক্সিমাম সিকিউরিটির ব্যবস্থা করে দিয়েছে। সবাই জানে এখান থেকে কেউ পালাতে পারে না। বলা হয় কেউ যদি জাদু দেখিয়ে জেলখানা থেকে বেরোতে পারেও কোনো ক্রমেই তার পক্ষে এলাকা ত্যাগ করা সম্ভব হবে না।
আবিলকে সকাল 10টায় নিয়ে আসা হলো কারাগারে। এখনো সে তার নিজের পোশাক পরেই আছে, সাদা ও ঢোলা জোব্বা, মাথায় পাগড়ির মতো করে একটা কাপড় জড়ানো, দুই প্রান্ত বুকের দুপাশে ঝুলে আছে। জোব্বার নিচে বাতাসে ফুলে ফুলে উঠছে কালো সালোয়ার। হাতের সরু সবুজ লাঠিটা অবশ্য নেই, তবে গলার মালাগুলো আছে, পশু ও মাছের ক্ষুদে হাড় দিয়ে তৈরি। কি ভাগ্য তার! ঠিক ওই সময় অফিস কামরায় উপস্থিত ছিলেন পুলিশ সুপারিনটেন্ডেন্ট বখতিয়ার খিলজি। বখতিয়ার খিলজি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অফিসার। সাহস ও সততার জন্য স্বদেশ ও ইন্টারপোল একাধিকবার তাকে পুরস্কৃত ও সম্মানিত করেছে। স্কটল্যান্ড ইয়ার্ডে স্পেশাল ট্রেনিং শেষ করবার পর বিভিন্ন দেশে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে জাতিসংঘ থেকে পেয়েছেন বিশেষ সম্মাননা ও প্রশংসাপত্র। মুসলমানদের যেখানে কোণঠাসা অবস্থা, সেই ইসরায়েলেও বখতিয়ার খিলজির নাম অত্যন্ত সমীহের সঙ্গে উচ্চারিত হয়। সবাই জানে তিনি মানুষ হিসেবে অসাম্প্রদায়িক, ধর্মীয় ভেদাভেদ মানেন না এবং মুক্তবুদ্ধির চর্চা করেন। তার মতো সৎ ও নির্ভীক পুলিশ অফিসার ইসরায়েলের দ্বিতীয়টি আছে কিনা সন্দেহ। আবিলকে দেখেই কেমন যেন সতর্ক হয়ে গেলেন পুলিশ সুপার খিলজি। আদালত থেকে পাঠানো কাগজপত্রে চোখ বুলালেন তিনি, তারপর আরেকবার ভালো করে দেখলেন নতুন কয়েদিকে। নামের সঙ্গে বেশভূষা বেমানান লাগছে তার চোখে। শুধু বেমানান লাগলেও কথা ছিল, মনে হলো এই পোশাক ও অলংকার তার খুব পরিচিত। শুধু এগুলো নয়, নতুন কয়েদির চেহারাও চেনা চেনা লাগছে। কিন্তু তা কি করে হয়? কোথায় দেখবেন? না, সেটা কিছুতেই সম্ভব নয়। ঠিক ৩ দিন, অর্থাৎ ৭২ ঘন্টা পর মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে আবিল আহুদের কপাল আরেকটু পুড়ল। তবে তার কপালটা পুড়ছে ৬০ কিলোমিটার পূবে জর্দানের রাজধানী আম্মানে, কাজেই এখনই কোনো আঁচ লাগছে না ওর গায়ে। সেদিনই বিকেল ৪টার দিকে খান আল আসকার থেকে ৭০ কিলোমিটার পশ্চিমে তেল আবিবে তাকে নিয়ে শুরু হলো অন্যরকম একটা আলোড়ন। ইসরায়েলি ইন্টেলিজেন্স মোসাদ হেডকোয়ার্টার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মেনাচিম আয়াম প্রতিবেশী দেশগুলো থেকে এজেন্টের ফ্যাক্স যোগে পাঠানো রিপোর্ট নিয়ে বসেছেন। সার বোঝাই ট্রাক বহর নিয়ে ইসরায়েলের ভেতরে ধরা পড়েছে জর্দানি স্মাগলার আবিল আহুদ। সেদিনই সামারি ট্রায়ালে তার জেল হয়েছে ৫ বছরের। এ খবর এরই মধ্যে বাসি হয়ে গেছে মেনাচিম আয়ামের কাছে। সেজন্যই জর্দানের রাজধানী আম্মান থেকে মোসাদ এজেন্টের পাঠানো নতুন খবরটা ভয়ানক চমকে দিল তাকে। খবরের সঙ্গে একটা লাশের ফটোও রয়েছে। খবরটা হলো, আম্মানে খুন হয়েছে আবিল আহুদ। রিপোর্টে বলা হচ্ছে, যতদূর ধারণা করা হচ্ছে, জর্দানি ইন্টেলিজেন্সের একটা সেফ হাউসে আটকে রাখা হয়েছিল আবেলকে। নিশ্চয়ই পালাবার চেষ্টা করেছিল সে। গার্ডের গুলি খেয়ে বাড়িটার বাইরে রাস্তায় মারা গেছে। গুলির আওয়াজই ফাঁস করে দিয়েছে সব। রাস্তার লোকজন ভিড় করেছে, খবরের কাগজের ফটোগ্রাফাররা ছবি তুলেছে লাশের, পুলিশ এসেছে। তারপর যথারীতি গোটা ব্যাপারটা ধামাচাপা দেওয়ার ব্যর্থ চেষ্টাও হয়েছে। মেনাচিম আয়াম ভাবলেন, একই আবিল আহুদ দু জায়গায় থাকতে পারে না। স্মাগলার হিসেবে যাকে ইসরায়েলে ধরা হয়েছে সে নিশ্চয়ই অত্যন্ত বিপজ্জনক কোনো জঙ্গি হবে। তবে চিন্তার কিছু নেই, লোকটা জেলে আছে। হাতঘড়ির ওপর চোখ বুলিয়ে ইন্টারকমের রিসিভার তুললেন তিনি। লেভি, এখনই একবার আমার চেম্বারে চলে এসো। ইন্টারেস্টিং কেস পাওয়া গেছে। ইয়েস স্যার। অপর প্রান্ত থেকে তরুণ মোসাদ এজেন্ট লেভি মুভিনের উত্তেজিত কণ্ঠস্বর ভেসে এলো। সশ্রম কারাদণ্ড হয়েছে আবিলের, কাজেই রোববার ভোর থেকেই তাকে জেলখানার বাইরে কয়লা খনিতে কাজ করতে নিয়ে যাওয়া হচ্ছে। মঙ্গলবার বিকেলে কয়লা খনি থেকে কাজ করে জেলখানায় ফেরার সময় আবার তাকে দ্বিতীয়বারের মতো দেখলেন পুলিশ সুপার খিলজি। আজ কয়েদি ড্রেস, ডোরাকাটা কাপড়ের ঢোলা প্যান্ট ও হাফ হাতা শার্ট পরে আছে আবিল। তারপরেও আবার সেই অনুভূতিটা হলো খিলজির, এই কয়েদিকে যেন অনেক আগে চিনতেন তিনি। তবে আজও মনে করতে পারলেন না কবে কোথায় দেখেছেন। আল আসকার কারাগারের ভিতরেই, তবে পাঁচিল ঘেরা আলাদা দালনে ইসরায়েলি পুলিশের অফিসার্স হেডকোয়ার্টার। রাতে বাড়ি ফিরে খাওয়া দাওয়ার পর ড্রয়িং রুমে বসে টেলিভিশন দেখতে দেখতে স্ত্রী তাওহিদাকে কথাটা বললেন খিলজি। নতুন একজন কয়েদি এসেছে বুঝলে, নাম আবিল আহুদ, জর্দানি ইহুদি, স্মাগলার। স্বামীর ও নিজের জন্য ২টো গ্লাসে ছাগলের দুধ ঢেলে এনেছে উম্মে তাওহিদা। বেদুইন জীবনের এই একটা অভ্যাস এখনো তার যায়নি। নিজে তো খাই, স্বামীকেও ছাগলের দুধ খেতে অভ্যস্ত করিয়েছে। জর্দানি ইহুদি আছে জানতাম না তো। আছে কিছু, বললেন খিলজি, সেটা বিষয় নয়। গ্লাস সহ বাড়ানো হাতটা হঠাৎ স্থির হয়ে গেল। স্বামীর দিকে গভীর দৃষ্টিতে তাকালো তাওহিদা। তোমাকে কেমন পেরেশান লাগছে? কি ব্যাপার বখতিয়ার?
তাকে দেখলেই কেন যেন পরিচিত বলে মনে হচ্ছে আমার, বললেন খিলজি, কিন্তু ঠিক কোথায় যে দেখেছি কিছুতেই মনে করতে পারছি না। স্বামীর পাশে সোফায় বসলেন তাওহিদা। মৃদু শব্দে হেসে উঠে বললেন, নিশ্চয়ই আমার কোনো প্রাক্তন প্রেমিকের সঙ্গে দেখা হয়ে গেছে তোমার। তার হাত থেকে দুধের গ্লাসটা নিয়ে ছোট্ট করে চুমুক দিলেন খিলজি। উফ, গরম, জিভটা পুড়ে গেল। না, ব্যাপারটা ঠাট্টা নয় তাওহিদা। বলো শুনি, কেমন দেখতে সে, কি পড়েছিল, জানতে চাইল তাওহিদা। ঠিক আছে, বলে শুরু করলেন খিলজি। ২ মিনিটও হয়নি হাতটা কেঁপে যাওয়ায় গ্লাস থেকে ছলকে পড়ল খানিকটা দুধ। স্বামীকে থামিয়ে দিয়ে বেদুইন কন্যা তাওহিদা সবিনয়ে বলল, বখতিয়ার, মনে হচ্ছে ইনিই তো সেই। পুলিশ সুপার খিলজি হতভম্ব হয়ে তাকিয়ে থাকলেন স্ত্রীর দিকে। ইনিই তো সেই মানে? ফুলশয্যার রাতে ওর কথা তোমাকে বলেছিলাম আমি, মনে নেই তোমার? নিজের অজান্তেই গলার আওয়াজ খাদে নেমে এলো তাওহিদার। তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে বিয়ের আগে আমি কাউকে ভালোবেসেছিলাম কিনা। জবাবে আমি বলেছিলাম ভুল করে একজনকে ভালোবাসতে ইচ্ছে করেছিল। ভুল করে বলেছিলাম এই জন্য যে আমার ভালোবাসা কিংবা আমার রূপ যৌবন টলাতে পারে এমন মানুষ নন তিনি। হ্যাঁ, মনে পড়েছে। অকারণেই ফিসফিস করে কথা বলছেন খিলজি। সব শুনে আমি বলেছিলাম, আশ্চর্য, ভদ্রলোক মস্ত বড় মনের মানুষ ছিলেন। তার দুটো চেহারা দেখেছি আমি, একটাও আসল নয়। দীর্ঘশ্বাস চেপে বলল তাওহিদা। কে জানে, তুমি যে চেহারাটা দেখে এসেছো সেটা তার আসল চেহারা কিনা। হঠাৎ উদ্বিগ্ন দেখালো তাকে। বখতিয়ার, তার তো তাহলে সাংঘাতিক বিপদ। হঠাৎ বিষণ্ণ দেখালো পুলিশ সুপার খিলজিকে। এসো তাহিদা, আল্লাহর কাছে আমরা কামনা করি ইনি যেন তিনি না হন। কেন, কি বলতে চাইছো? ভেবে দেখো তাহিদা, তিনি একজন বীর যোদ্ধা, বিদেশি হয়েও প্যালেস্টাইনের স্বাধীনতার জন্য নিজের জীবন বাজি রেখে যখনই প্রয়োজন লড়াই করেছেন। নিশ্চয়ই আবার কোনো সাহায্য করতে এসে ধরা পড়ে গেছেন তিনি। আমরা দুজনেই তাকে শ্রদ্ধা করি, কিন্তু আমার তো হাত পা বাঁধা তাহিদা। তুমি জানো আমি তাকে কোনো রকম সাহায্য করতে পারবো না। কিছু বলবার সুযোগ হলো না তাওহিদার। তার আগেই নিচু টেবিলে রাখা টেলিফোনটা বেজে উঠল। এত রাতে কার ফোন? বিড়বিড় করে রিসিভারের দিকে হাত বাড়ালেন খিলজি। রিমোট কন্ট্রোলের বোতামে চাপ দিয়ে টেলিভিশনের আওয়াজ আরো কমিয়ে দিল তাওহিদা। সতর্ক চোখে স্বামীর দিকে তাকিয়ে আছে সে। হ্যালো। রিসিভার কানে তুললেন খিলজি। অপর প্রান্ত থেকে জেলারের গলা ভেসে এলো। মিস্টার খিলজি, কর্নেল রিউভিন তাসরুফ, হঠাৎ একটা ইমার্জেন্সি দেখা দিয়েছে। আপনাকে আজ রাতে জেল গেটে মোসাদের একজন এজেন্টকে রিসিভ করতে হবে। কি ব্যাপার বলুন তো মিস্টার তাসরুফ? অবাক হয়ে জানতে চাইলেন খিলজি। হঠাৎ এখানে মোসাদ কেন? সিরিয়াস ব্যাপার মিস্টার খিলজি। সামারি ট্রায়ালের সাজা দিয়ে আবিল আহুদ নামে একজন স্মাগলারকে শনিবার সকালে এখানে পাঠানো হয়েছে, জানেন তো? হ্যাঁ, কিন্তু মোসাদ জানতে পেরেছে মঙ্গলবার সকালে আম্মানে খুন হয়েছে আবিল আহুদ, বললেন জেলার। এক মুহূর্ত চুপ করে থেকে পুলিশ সুপার খিলজি জানতে চাইলেন, এই লোকটা তাহলে কে? সেটাই তো প্রশ্ন। মোসাদ সন্দেহ করছে লোকটা নিশ্চয়ই বিপজ্জনক কোনো জঙ্গি হবে। হুম, ওরা লেভি মুভিন নামে একজন এজেন্টকে পাঠাচ্ছে। তেল আবিব থেকে জিপ নিয়ে রওনা হয়েছেন তিনি, যে কোনো মুহূর্তে পৌঁছে যাবেন। কথা না বলে কান পেতে অপেক্ষা করছেন খিলজি। কেসটা বেশ জটিল ও সিরিয়াস মনে হওয়ায় ভাবলাম মোসাদ এজেন্ট যখন আবিল আহুদকে ইন্টারোগেট করবে তখন সেখানে আপনি উপস্থিত থাকলে ভালো হয়। আবিল যেই হোক, এখন সে আমাদের কয়েদি, কাজেই তার নিরাপত্তার দিকটা আমাদেরকেই দেখতে হবে। আপনাকে ছাড়া আর কারো উপর আমাদের অতটা আস্থা নেই। জানি আপনার ঘুমের ব্যাঘাত হবে। না, ঠিক আছে, 10 মিনিটের মধ্যে জেলখানায় আসছি আমি, বললেন খিলজি। মোসাদ এজেন্ট পৌঁছাবার আগেই লোকটাকে আমি আর একবার দেখে রাখি। ভেরি গুড, থ্যাংক ইউ সুপারিনটেন্ডেন্ট, বলে যোগাযোগ কেটে দিলেন জেলার রিউভিন তাসরুফ। উৎকণ্ঠিত তাওহিদা একটা ঢোক গিলে জানতে চাইল, কি ব্যাপার বখতিয়ার? এসো বলছি। সোফা ছাড়লেন খিলজি। পাশের রুমে এসে ওয়ার্ড্রোব থেকে ট্রাউজার ও শার্ট বের করে পরছেন, সেই সঙ্গে পরিস্থিতিটা ব্যাখ্যা করছেন স্ত্রীকে। 2 কামরার মাঝখানে দরজায় অটল দাঁড়িয়ে কথাগুলো শুনল তাওহিদা। খিলজি থামতে বলল, আমি তাকে দেখতে যাব। অনুরোধ নয়, নয় আবেদন, তার কণ্ঠস্বরে শুধুই দৃঢ় প্রত্যয় প্রকাশ পেল। স্থির হয়ে গেলেন পুলিশ সুপার। কিন্তু তাওহিদা, তার সঙ্গে আমার একটা কথা আছে। আশ্চর্য একটা জেদের সঙ্গে বলল তাওহিদা। কি কথা?
আমি তাকে জিজ্ঞেস করব নিজের জীবনটাকে নিয়ে এভাবে ছিনিমিনি খেলার মানে কি। কিন্তু শুরু করলেও স্ত্রীর চোখে এমন কিছু একটা দেখতে পেলেন খিলজি, সিদ্ধান্ত পাল্টে তাড়াতাড়ি আবার বললেন, ঠিক আছে চলো। আরেকটা কথা, তার সঙ্গে আমি একা কথা বলবো। নিঃশব্দে মাথা ঝাঁকালেন খিলজি। বেশ, তাই হবে, চলো। না, একসঙ্গে যাব না, মাথা নেড়ে বলল তাওহিদা। আমি চাই না লোকে তোমাকে নিয়ে কানাঘুষা করুক। তুমি একা যাও, কিছুক্ষণ পর আমি যাব। ডিউটি অফিসারকে বলা যাবে তোমার ফিরতে দেরি হচ্ছে দেখে খোঁজ নিতে এসেছি। এভাবে আগেও গেছি আমি। ঠিক আছে, বলে ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়লেন খিলজি। স্বামীকে জেলখানায় পাঠিয়ে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে সাজতে বসলো উম্মে তাওহিদা। বাক্স খুলে বিয়ের সমস্ত সোনার গহনা বের করেছে সে, এক এক করে পড়ছে সব। 2 হাতে 4টে আংটি, 6টা করে 1 ডজন চুড়ি, একজোড়া চূড়, ললাটের টিকলি, একজোড়া বাজুবন্ধ, ঢাউস আকৃতির ঝুমকো ও সবুজ পান্না বসানো চওড়া নেকলেস। আরও আছে রূপোর তৈরি কোমরের বিছা ও নূপুর, তবে ওগুলো তাওহিদা পরল না। এসব গহনা আল শাহরিয়ার তাকে উপহার হিসেবে দিয়েছিল। কে এই আল শাহরিয়ার আজও জানার সুযোগ হয়নি তার, তবে মনে আছে কিভাবে দেখা হয়েছিল। তার সঙ্গে বিদায়ের মুহূর্তটিও কোনোদিন ভুলবে না তাওহিদা। তারা আরব বেদুইন যাযাবর বরাবরের মতো কাফেলা নিয়ে মাস্কাট থেকে রওনা হয়েছিল। তারপর বিশাল সৌদি মরু পার হয়ে ঘুরে এসেছে বাগদাদ ও ইস্পাহান। তারপর দিক বদলে ঢুকেছে ইসরায়েল, লেবানন ও সিরিয়ায়। এরই মাঝখানে কোথাও হঠাৎ এক সকালে তাঁবুতে দেখা গেল সুদর্শন এক তরুণকে। বেদুইন সর্দার সাবরি জানালেন, ওর নাম আল শাহরিয়ার, আল খায়রুলের 20 বছর আগে হারিয়ে যাওয়া ছেলে। সেই সঙ্গে কিভাবে যেন রটে গেল আল শাহরিয়ারের সঙ্গে তার, উম্মে তাওহিদার বিয়ে হবে। কিন্তু রামাল্লায় তাঁবু ফেলার পর পরিস্থিতি দুর্বোধ্য হয়ে উঠল। তাওহিদাকে ডেকে সর্দার সাবরি বললেন, গোষ্ঠীর স্বার্থে গোটা ব্যাপারটা ছিল সাজানো, শাহরিয়ারের সঙ্গে তার বিয়ে হবে না। শাহরিয়ার একজন বিদেশি যোদ্ধা, প্যালেস্টাইনের মুক্তিযুদ্ধে ইয়াসির আরাফাতকে সাহায্য করতে যাচ্ছেন। সেই রাতে সর্দারের অনুমতি নিয়ে শাহরিয়ারের অন্ধকার তাঁবুতে একা ঢুকেছিল তাওহিদা। সেদিন তার সঙ্গে কি কথা হয়েছিল সব পরিষ্কার মনে আছে ওর। ওর পায়ের শব্দ অকস্মাৎ থেমে যেতে শাহরিয়ার খুক করে কেসে বলল, ভয় পেও না, তোমার ডান পাশে একটা চামড়ার বড় সুটকেস আছে, ওটার উপর বসতে পারো। শাহরিয়ার, আপনি আলো জ্বালবেন না? ফিসফিস করে কথা বলল তাওহিদা। আমি আপনার এই নতুন চেহারাটাও দেখতে চাই। শাহরিয়ার বলল, ও, তুমি তাহলে সব জানো? সব? অন্ধকারে প্রবল বেগে মাথা নাড়ল মেয়েটি। না। বোঝা গেল গলায় উঠে আসা কান্নাটাকে আটকে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করছে সে। আমার সম্পর্কে সবটুকু জানা বিপজ্জনক, তাই কাউকেই জানানো হয়নি, ব্যাখ্যা দেওয়ার সুরে বলল শাহরিয়ার। তারপর জিজ্ঞেস করল, এই চেহারাটাও আমার নয়, তারপরও দেখতে চাইছো কেন? দুটো নকল চেহারার ভেতর যদি আসল চেহারার খানিকটা আভাস পাই, এই আশায়। তাওহিদার কণ্ঠস্বর আবেগে থরথর। সত্যি কথা বলো, সরাসরি বলো, তুমি কি আমাকে এতটা ভালোবেসে ফেলেছো যে মনে হচ্ছে ভুলতে পারবে না? তা যদি বেসেও থাকি, তাতে আপনার কোনো দায় বা কৃতিত্ব কোনোটাই নেই। তাওহিদা সরাসরি জবাব দিচ্ছে না, তবে সত্যি কথা বলছে। আমি প্রথম থেকেই বুঝতে পারি আপনি সাড়া দিচ্ছেন না, ফল হয়েছে উল্টো। আমি আরো বেশি। নিজেকে সামলে নিয়ে চুপ করে গেল সে। চুরির ঘন ঘন শব্দ শুনে শাহরিয়ার বলল, তুমি চোখের পানি মুছছো তাওহিদা। সঙ্গে সঙ্গে কিছু বলল না মেয়েটা। কয়েক মুহূর্ত পর জবাব দিল, হ্যাঁ, কিন্তু বলতে পারছি না এই পানি আপনি আমার চোখ থেকে মুছিয়ে দিন, সে অধিকার আপনি আমাকে দেননি। শাহরিয়ার এক মুহূর্ত চুপ করে থেকে বলল, আমার যাবার সময় হয়েছে, যদি কোনো অপরাধ করে থাকি ক্ষমা চাই। এটা কোনো প্রসঙ্গ নয়, আমরা কেউ কোনো অপরাধ করিনি। নিজেকে ইতিমধ্যে অনেকটাই সামলে নিতে পেরেছে তাওহিদা। আপনার কথা জানি না, তবে আমার একটা দুঃখ সারা জীবন থাকবে। কোনোদিন জানা হবে না কে আপনি, কোত্থেকে এসেছিলেন, কোথায় বা চলে গেলেন। কিংবা কে জানে, সময় তো সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। একদিন হয়তো সন্দেহ জাগবে মনে, সত্যি কি কোনোদিন আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি তাহলে যাই? আপনাকে আমি দেখতে এসেছিলাম, বলল তাওহিদা। এও আশা করেছিলাম আপনি হয়তো এমন কিছু দিতে চাইবেন আমাকে, যার কথা চিরকাল মনে থাকবে আমার। ইচ্ছে করলেও অনুভূতিটা মুছে ফেলতে পারবো না। দুঃখিত, তোমার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। হেসে উঠে তাওহিদা বলল, আমি বেদুইন কন্যা, সাহস করলে অনেক স্বাধীনতা ভোগ করতে পারি।
পছন্দ হলে কাউকে অনেক কিছু দিতেও পারি, কিন্তু আপনি না পারেন কিছু দিতে, না পারেন কিছু নিতে, কারণ আপনি একজন ভদ্রলোক। একটু থামল সে। হ্যাঁ, ঠিক আছে, বিদায়। ভালো থাকুন এই দোয়া করি। তবে চেহারাটা একবার দেখব, হোক নকল। বলে হাতের টর্চটা জ্বালল সে। সঙ্গে সঙ্গে আঁতকে উঠে নিজের মুখ চেপে ধরল তাওহিদা। আতঙ্কে বিস্ফোরিত হয়ে উঠল চোখ দুটো। শাহরিয়ারের গোটা শরীর কালো চাদর দিয়ে মোড়া, এমনকি তার মাথাতেও পরানো হয়েছে কালো কাপড়ের মুখোশ। শুধু নাক, চোখ ও ঠোঁটের কাছে ক্ষুদে ফুটো দেখা যাচ্ছে। টর্চ নিভে গেল। থরথর করে কাঁপছে তাওহিদা। আশেপাশের মসজিদ থেকে মুয়াজ্জিনের আজান ভেসে আসছে। স্মৃতি রোমন্থন ও গহনা পরা একসঙ্গে শেষ করল তাওহিদা। একটা দীর্ঘশ্বাস চাপল সে। তারপর ড্রেসিং রুমের সামনে থেকে উঠে পুলিশ সুপারের স্টাডি রুমে চলে এলো। স্টিল ক্যাবিনেটের তালা খুলে পুরনো একটা ফাইল বের করলো সে। স্বামীকে না বলে তার জিনিসে হাত দিচ্ছে, সেজন্য তাওহিদার মনে কোনো ভীতি নেই, নেই কোনো অপরাধ বোধও। শাহরিয়ারকে বিদায় দেওয়ার ঠিক 2 বছর পর তেল আবিবের কাছাকাছি বখতিয়ার খিলজির সঙ্গে তার পরিচয়। প্রথম দর্শনেই পরস্পরকে পাগলের মতো ভালোবেসে ফেলে ওরা। ওখানকার একটা থানার ওসি ছিলেন তখন তিনি। কিছুদিন মেলামেশা করার পর দুজনই বুঝতে পারল তাদের রুচি, পছন্দ, অভ্যাস ইত্যাদি অনেক কিছুই মেলে। বিয়ের প্রস্তাব দিলেন খিলজি, কিন্তু যে কোনো কারণে হোক সর্দার সাবরি মত দিলেন না। অগত্যা পালিয়ে কোর্ট ম্যারেজ করলো ওরা। ফ্ল্যাট থেকে বেরিয়ে দরজায় তালা দিল তাওহিদা। শুধু মুখ বাদে তার গোটা শরীর কালো বোরকায় ঢাকা। আগে কখনো এই জিনিস পরেনি সে, ভবিষ্যতেও কখনো পরবে বলে মনে হয় না। আজ অনেকটা বাধ্য হয়েই পড়তে হয়েছে, তা না হলে সোনার গহনাগুলো ঢাকা যেত না। সিঁড়ি বেয়ে নামতে শুরু করেছে। এই সময় জেলখানা থেকে ঘণ্টা পড়ার আওয়াজ ভেসে এলো। রাত 9টা বাজে। কর্মকর্তাদের আবাসিক এলাকা ও কারাগারের সামনে উঁচু একটা পাঁচিল আছে, মাথায় কাঁটাতারের বেড়া। গেটে 4-5 জন সশস্ত্র সিপাহী পাহারা দিচ্ছে। তাওহিদাকে আসতে দেখে হাত তুলে সালাম দিল তারা। তারপর গেট খুলে দিয়ে সসম্ভ্রমে একপাশে সরে দাঁড়ালো। জেলখানার কম্পাউন্ডে ঢুকে সোজা অফিস কামরার দিকে এগুলো তাওহিদা। চারপাশে টহল দিচ্ছে গার্ডরা, সবাই চেনে তাকে, সালাম দিচ্ছে। ডিউটি অফিসার জানালো পুলিশ সুপার ডি ব্লকের 3 তলায় আছেন। জানতে চাইল, ম্যাডাম, স্যারকে খবর দেব আপনি এসেছেন, নাকি পথ দেখাতে কাউকে আপনার সঙ্গে দেব? হেসে ফেলল তাওহিদা। পথ দেখাবার জন্য লোক লাগবে কেন? আপনাদের জেলখানার প্রতি ইঞ্চিই তো আমি চিনি। মনে হচ্ছে কোনো কাজে ব্যস্ত তিনি, বলল সে। যাই, আমিই দেখা করে আসি। খসখস করে একটা গেট পাস লিখে দিল ডিউটি অফিসার। কারা সংস্কার আইন পাশ হওয়ার পর ইসরায়েলে নতুন কিছু জেলখানা তৈরি করা হয়েছে। খান আল আসকার সেগুলোর একটা। এখানে কয়েদিদেরকে নানা রকম সুযোগ সুবিধা দেওয়া হয়। তাওহিদাকে সালাম দিয়ে সেন্ট্রাল হলে ঢোকার গেট খুলল হেড কনস্টেবল। তারপর ডি ব্লকের গেট খুলে দিল। ভেতরে ঢুকলো তাওহিদা। ও জানে সিঁড়ির মুখে প্রতিটা ফ্লোরে লোহার গেট ও প্রহরী আছে। প্রতিটা ফ্লোরে ওকে গেট পাস দেখাতে হবে। পেছনের দরজাটা বন্ধ হয়ে যেতে এগুলো করিডোর ধরে। করিডোরে আলো জ্বললেও দুপাশের সেলগুলো অন্ধকার। এদিকের কিছু সেলে দরজা আছে, কিছুতে আছে গরাদ। গরাদ লাগালেও সেলগুলো বেশিরভাগই খালি বলে মনে হলো তাওহিদার। করিডোরের মাঝামাঝি পৌঁছে সিঁড়ির ধাপ বেয়ে উঠে গেল দোতলায়। ওখানেও সিঁড়ির মাথায় গার্ড। তেতলায় উঠে কিছু দূর গিয়ে ডান দিকের একটা প্যাসেজের শেষ মাথায় স্বামীকে দেখতে পেল সে। তার পায়ের আওয়াজ পেয়ে ঘাড় ফিরিয়ে তাকালেন তিনি। ধীর পায়ে স্বামীর পাশে এসে দাঁড়ালো তাওহিদা। সেলের ভেতরে 2 জন মানুষকে দেখা যাচ্ছে। একজন দেয়াল ঘেঁষে ফেলা লোহার বেডে চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। দ্বিতীয় জন সেলের গরাদ ধরে দাঁড়িয়ে, তার সঙ্গেই কথা বলছেন পুলিশ সুপার খিলজি। কিন্তু আল শাহরিয়ারের যে চেহারা তাওহিদার মনে গেঁথে আছে, তার সঙ্গে এই দ্বিতীয় কয়েদির মিল খুব সামান্যই। কয়েদির ড্রেস পরে থাকায় আরো অচেনা লাগছে। তোমরা কথা বলো, আমি একটা রাউন্ড দিয়ে আসি, বলে ঘুরলেন খিলজি। 5-7 পা এগিয়ে বাঁক নিয়ে অদৃশ্য হয়ে গেলেন। কয়েদির দিকে তাকালো তাওহিদা। কপালের কাছে হাত তুলে বলল, সালাম, আপনি কি আল শাহরিয়ার? নিঃশব্দে হাসলো কয়েদি। জানার কি আদৌ কোনো দরকার আছে তাওহিদা? আছে, ক্ষোভ মেশানো চাপা গলায় বলল তাওহিদা। আল শাহরিয়ারকে আমার একটা প্রশ্নের জবাব দিতে হবে। কি প্রশ্ন? মাথা নাড়ল তাওহিদা। আগে আমাকে জানতে হবে কার সঙ্গে কথা বলছি আমি। আমি শাহরিয়ার। কোনো প্রমাণ দিতে পারবেন? প্রমাণ চাও? তোমাকে যে চিনতে পারলাম এটা যথেষ্ট প্রমাণ নয়? তাহলে শোনো, অন্ধকার একটা তাঁবুতে তুমি আমাকে বলেছিলে,
আমি বেদুইন কন্যা, সাহস করলে অনেক স্বাধীনতা ভোগ করতে পারি, পছন্দ হলে কাউকে অনেক কিছু দিতেও পারি। ওই কথাগুলো আজ আমি আর স্মরণ করতে চাই না। আমার বিয়ে হয়ে গেছে, আমার স্বামীকে আমি ভালোবাসি, বলল তাওহিদা। যাই হোক, জানা গেল যে আপনিই সেই আল শাহরিয়ার। আমার প্রশ্ন হলো, নিজের জীবনটাকে নিয়ে এভাবে আপনি ছিনিমিনি খেলছেন কেন? এ ধরনের প্রশ্ন কোন অধিকারে করছো তুমি? টান দিয়ে বোরকার চেইন খুলল তাওহিদা। কালো সিল্ক সরিয়ে পড়ে থাকা গহনাগুলো দেখালো। যে অধিকার এগুলো আপনি আমাকে দিয়েছিলেন, ওগুলো ছিল আমার তরফ থেকে শুভেচ্ছা। তাহলে আমার তরফ থেকে শুভকামনা থাকতে পারবে না কেন? হুম, তাহলে আমাকেও বলতে হয়, আমি যে বেদুইন কন্যা উম্মে তাওহিদাকে চিনতাম, এখানে এই পরিবেশে তাকে একেবারেই মানাচ্ছে না। বাতাসে ফুলে ওঠা সেই রংচঙে সিল্কের ঘাঘরা, আগুনের চারপাশে ঝুনঝুন করা নূপুর, চঞ্চল ঝর্ণার মতো খিলখিল হাসি, কোথায় সেসব? শাহরিয়ারের দিকে বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে থাকলো তাওহিদা, তবে তা মাত্র কয়েক মুহূর্তের জন্য। কাউকে কোনোদিন ভালোবেসেছেন? যদি বেসে থাকেন তবেই আমার জবাবটা বুঝতে পারবেন। হ্যাঁ, আপনার কথা ঠিক। লাগামহীন বন্য স্বাধীনতা হারিয়েছি আমি, কিন্তু হারিয়েছি বেহেশতের বিনিময়ে। তোমার স্বামীকে নিয়ে দেখছি তুমি সত্যিই গর্বিত। মৃদু হেসে মাথা নাড়ল তাওহিদা। তিনি একজন সৎ মানুষ, এটা ছাড়া তাকে নিয়ে গর্ব করার আর বিশেষ কিছু নেই। অন্তত তৃতীয় কাউকে বলার মতো কিছু নেই। আমি একজন এতিমকে বিয়ে করেছি। আচ্ছা, ক্ষীণ একটু হাসল রানা। যেন একটা গল্পের গন্ধ পাচ্ছি। মাথা ঝাঁকালো তাওহিদা। বড় মর্মান্তিক গল্প। জঙ্গি হামাস গেরিলাদের আত্মঘাতী বোমা হামলায় তেল আবিবে সেবার নিরীহ ইহুদি, খ্রিস্টান ও মুসলমানরা প্রায় সমান সংখ্যায় মারা পড়েছিল। একজন পুলিশ সুপারের নেতৃত্বে গোটা এলাকা ঘিরে ফেলা হয়। বিস্ফোরণে 5 বছরের একটা মুসলমান শিশুর বাবা ও মা দুজনেই মারা যান। ওই পুলিশ সুপার রক্তাক্ত লাশের স্তূপে পড়ে থাকতে দেখে বাচ্চাটিকে বুকে তুলে নেন। তার কাছেই মানুষ হয়েছে সে। সেদিনে সেই শিশুটির সঙ্গেই আমার বিয়ে হয়েছে। ভেরি স্যাড, মৃদু কণ্ঠে বলল শাহরিয়ার। শোনো বোকা মেয়ে, আমি জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলছি না, স্রেফ দায়িত্ব পালন করছি। এ কেমন দায়িত্ব যে? যা জানো না তা নিয়ে কথা বললে শুধুই সময় নষ্ট হবে। তার চেয়ে বলো কেন এসেছো? আপনার খুব বিপদ, বলল তাওহিদা। আমার স্বামী পুলিশ সুপার বখতিয়ার খিলজি আপনাকে কিছু বলেননি? না। কি বিপদ? আবিলাহুদ আম্মানে খুন হয়েছে, ধীরে ধীরে বলল তাওহিদা। মোসাদ থেকে একজন এজেন্ট আসছে আপনাকে ইন্টারোগেট করতে। কয়েদির চেহারা থমথমে হয়ে উঠল। বোঝা গেল বিরাট একটা ধাক্কা খেয়েছে। কি যেন চিন্তা করলো সে, তারপর মুখ তুলে তাওহিদার দিকে তাকালো। আমার স্বামীর কাছ থেকে কোনো রকম সাহায্য পাবার কথা ভুলেও ভাববেন না, তাড়াতাড়ি বলল তাওহিদা। মুসলমান হলেও ইসরায়েল সরকারে চাকরি করেন তিনি, নীতিবান সৎ মানুষ। কয়েদির ঠোঁটে ক্ষীণ হাসির রেখা ফুটল। তার মানে শুধু বিপদের খবরটা জানাতে এসেছো? ওটা তো এমনিতেই জানতে পারতাম আমি। এত কষ্ট না করলেও পারতে তাওহিদা। এতদিন পর দেখা, অথচ আমরা শুধু ঝগড়া করছি। একটা দীর্ঘশ্বাস ফেলল তাওহিদা। কত কথা জানার ছিল। এতদিন কোথায় ছিলেন, বিয়ে করেছেন কিনা, আপনি আসলে কেমন দেখতে। এই সময় পায়ের আওয়াজ পাওয়া গেল। ঘাড় ঘোরাতে স্বামীকে দেখতে পেল তাওহিদা। বাঘ ঘুরে হনহন করে ফিরে আসছেন খিলজি, হাতে মোবাইল ফোন। ভদ্রলোক আর 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন তাওহিদা। তার আগেই কোয়ার্টারে তোমার ফিরে যাওয়া দরকার। হ্যাঁ, শান্ত নরম সুরে বলল তাওহিদা। তারপর ঘাড় ফিরিয়ে কয়েদির দিকে তাকালো। বিদায়। আপনার জন্য আমরা প্রার্থনা করব খোদা যেন আপনার মঙ্গল করেন। বিদায়, বিড়বিড় করলো কয়েদি। চোখের কোণ দিয়ে দেখলো পুলিশ সুপার খিলজির চোখ ফাঁকি দিয়ে গরাদের ফাঁক দিয়ে সেলের ভিতরে কি যেন ফেললো তাওহিদা। ওরা চলে যাওয়ার পর ঝুঁকলো কয়েদি। সেলের আধো অন্ধকার মেঝে থেকে গোল কিছু একটা তুলল। চোখের সামনে এনে দেখা গেল পাকানো একটা কাগজ। ধীরে ধীরে কাগজটার ভাঁজ খুলল কয়েদি। একবার চোখ বুলাতেই বুঝতে পারলো জিনিসটা কি। করিডোরের আলোয় কাগজটা ধরে একদৃষ্টে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলো সে। ওটার সমস্ত বৈশিষ্ট্য গেঁথে নিচ্ছে মগজে। ওকে ইন্টারোগেট করতে আসছে মোসাদ এজেন্ট। এখানে এমন কিছু রাখা চলবে না যেটা ওর বিরুদ্ধে কিংবা ওর শুভানুধ্যায়ীদের বিরুদ্ধে ব্যবহার করা যাবে। কাজটা শেষ হতে কাগজটা মুখে পড়ে চিবিয়ে গিলে ফেলল।